Welcome dear students, welcome to the chemistry class of Dhuti Institute. আমরা লাস্ট ক্লাসে তড়িৎ রসায়নের বেসিক কিছু ধারণা সম্বন্ধে আর কি জেনেছিলাম। সেখানে আমরা কি পড়েছিলাম যে এই তড়িৎ রসায়ন সেটা কি নিয়ে তার ডিলিংসটা হয়। দ্বিতীয় কথা, তড়িৎ রসায়নের মধ্যে যে দুটো প্রকারের কোষ, তড়িৎ রাসায়নিক কোষ আর তড়িৎ বিশ্লেষণ কোষ, সেই দুটো কোষ কীভাবে তৈরি হয়, কী উপাদান নিয়ে তৈরি হয়, এবং দ্রবণের মধ্যে যে বিভিন্ন তড়িৎ রাসায়নিক ঘটনাগুলো ঘটে, যেমন পরিবাহিতা, রোধাঙ্ক, পরিবাহিতাঙ্ক, মোলার পরিবাহিতা, সেগুলো সম্বন্ধে জেনেছিলাম। কোলরাসের সূত্র সম্বন্ধে জেনেছিলাম, আর জেনেছিলাম তড়িৎ বিশ্লেষণ সম্পর্কে। তো সেইখানে বলতে গিয়ে আমাদের একটা কথা উঠে এসেছিল প্রথমেই, যে তড়িৎদ্বার এবং তড়িৎদ্বার বিভব। সেই তড়িৎদ্বার এবং তড়িৎদ্বার বিভব নিয়ে আমি বলেছিলাম যে একটা হোল ক্লাস আমরা এই তড়িৎদ্বার এবং তড়িৎদ্বার বিভব নিয়ে আলোচনা করব। আজকের এই ক্লাসে, তড়িৎ রসায়নের এই ক্লাসে আমরা সেই তড়িৎদ্বার বিভব নিয়ে আলোচনা করব। তো দেখো, আমাদের যে গ্যালভানিক সেল, গ্যালভানিক সেল বা গ্যালভানীয় কোষ, তার মধ্যে একটা থাকবে হচ্ছে আমাদের অ্যানোড অর্ধকোষ, একটা থাকবে ক্যাথোড অর্ধকোষ। আমরা এখানে একটা বাল্বের কানেকশন করে দিচ্ছি, আর আমাদের কি থাকবে লবণ সেতু। আমরা ধরে নিচ্ছি এটা জিঙ্কের দণ্ড। কোথায় ডিপ করা আছে? জিঙ্ক সালফেট সলিউশনের মধ্যে। আর এইটা আমরা বলছি কপারের দণ্ড। কোথায় ডিপ করা আছে? কপার সালফেট সলিউশনের মধ্যে। তো যেটা অ্যানোড জিঙ্ক, সেইখানে আমাদের বিক্রিয়াটা কি হয়? অ্যানোডের বিক্রিয়া জিঙ্ক থেকে জিঙ্ক 2+ আয়ন দুটো ইলেকট্রন ছেড়ে দেয়। আর ক্যাথোডের বিক্রিয়াটা কি হয়? কপার 2+, যেটা সলিউশনের মধ্যে ছিল, সেটা দুটো ইলেকট্রন নিয়ে কপার আয়নে পরিণত হয়। তাহলে এখানে একটা জিনিস দেখা যাচ্ছে যে অ্যানোড অর্ধকোষে আমাদের যে ধাতুটা, সেই ধাতু থেকে আস্তে আস্তে আয়নগুলো কিন্তু সলিউশনের মধ্যে চলে আসতে থাকে, আর সাথে কি হয়? ইলেকট্রন মুক্ত হয়। ক্যাথোডের ক্ষেত্রে কি হচ্ছে? আমাদের এইখানে বিজারণ বিক্রিয়া হচ্ছে, অর্থাৎ এইখানকার সলিউশনের যে কপার 2+ আয়ন, সেটা দুটো করে ইলেকট্রন নিচে নিয়ে কপার হিসেবে এখানে ডিপোজিট হচ্ছে। এইবার এই যে ধাতব দণ্ড অর্থাৎ তড়িৎদ্বার এবং আমাদের যে আর কি মানে টোটাল যে সেট আপটা, সেখানে আমাদের কী পার্ট রয়েছে? ধাতব দণ্ড রয়েছে আর সলিউশন রয়েছে। এই ধাতব দণ্ড এবং সলিউশন, এদের মধ্যে দুটো আলাদা আলাদা চাপ আমাদের কাজ করবে। যখন ধাতব দণ্ড থেকে এইভাবে আয়ন আর কি সলিউশনের দিকে যেতে থাকবে, তখন এইখানে যে চাপটা কাজ করে তাকে বলা হয় দ্রবণ চাপ, যেটাকে আমরা ক্যাপিটাল পি দিয়ে বলছি। আর একটা চাপ যেটা আমাদের এই সলিউশন থেকে আয়নটাকে ডিপোজিট করবে তড়িৎদ্বারের মধ্যে, সেই চাপটাকে কি বলছি আমরা? অভিসারক চাপ বা অভিস্রবণ চাপ। আমি স্মল পি দিয়ে ডিনোট করছি। ন্যাচারালি কি হয়? এই দুটো চাপ পরস্পরের বিপরীতমুখী কাজ করে। যখন এরা সাম্যাবস্থায় থাকে তখন আমাদের কোনো এইভাবে তড়িৎদ্বার বিভব কিছু সৃষ্টি হয় না। কিন্তু যদি কোনো একটা চাপ বেশি বা কম হয়ে যায়, সে ফর এক্সাম্পল আমার যদি দ্রবণ চাপ
অভিসারক চাপের চেয়ে বেশি হয়ে যায় কোনো কারণ, তাহলে কি হবে? দ্রবণ চাপ বেশি মানে আমাদের এখান থেকে আর কি ইলেকট্রনগুলো মানে এখান থেকে জিঙ্ক দণ্ডের থেকে জিঙ্কগুলো 2+ আয়ন হিসাবে জিঙ্ক 2+ আয়ন হিসাবে সলিউশনের মধ্যে যাবে। বা আমি জিঙ্ক না বলে এখানে মেটাল দিয়েও বলতে পারি, কোনো অসুবিধা নেই। মানে জারণটা বেশি বেশি করে হবে এবং দুটো ইলেকট্রন আমার এখানে মুক্ত হচ্ছে, মানে ইলেকট্রন মুক্ত হবে বেশি পরিমাণে। ইলেকট্রন যত মুক্ত হতে থাকবে সেই ইলেকট্রনগুলো কি করবে, এই সারফেসের উপরেই তো ইলেকট্রনগুলো মুক্ত হচ্ছে। যখন এই সারফেসের উপরে ইলেকট্রনগুলো মুক্ত হচ্ছে এরকম ভাবে, এই ইলেকট্রনগুলো কি করবে, জিঙ্ক 2+ আয়নকে অ্যাট্রাক্ট করা শুরু করবে। সলিউশনের মধ্যে যে জিঙ্ক 2+ আয়ন ও রিলিজ করছিল সেই জিঙ্ক 2+ গুলোকে অ্যাট্রাক্ট করা শুরু করবে। তাহলে প্রথমে একটা নেগেটিভ একটা এখানে ঘেরাটোপ তৈরি হলো নেগেটিভ চার্জে, তার পাশে পাশে কি হলো, আমার পজিটিভ চার্জগুলো এসে আর কি জড়ো হতে শুরু করলো। তো এইরকম ভাবে এই নেগেটিভ এবং পজিটিভ মিলে দুটো লেয়ার তৈরি করবে, এদেরকে বলা হয় ইলেকট্রিক ডবল লেয়ার। এই যে ইলেকট্রিক ডবল লেয়ার বা দ্বিস্তরীয় বিপরীত আধান, এর ফলে এদের মধ্যে একটা বিভব পার্থক্যের সৃষ্টি হবে, যেটাকে আমরা বলছি এখানে তড়িৎদ্বার বিভব। সিমিলারলি যদি উল্টো কেস হয়, আরেকটা ঘটনা আমরা ধরে নিই, যে আমার এখানে অভিসারক চাপটা বেশি, পিটা কম, মানে দ্রবণ চাপটা কম, তাহলে কি হবে, তাহলে সলিউশন থেকে ওদিকে যাওয়া শুরু করবে। তার মানে কপার 2+ আয়ন সেই দুটো করে ইলেকট্রন নিচ্ছে, নিয়ে আমাদের কি হয়ে যাচ্ছে, কপার হিসেবে ডিপোজিট হচ্ছে। তার মানে যখনই এখান থেকে ইলেকট্রন এ নিয়ে কপার হিসেবে ডিপোজিট হচ্ছে, এই সারফেসটার উপর একটা পজিটিভ চার্জের লেয়ার তৈরি হয়ে গেল। যে পজিটিভ চার্জের লেয়ারটা, কারণ তো ইলেকট্রন নিচ্ছে এখান থেকে, নিয়ে কপার হিসেবে ডিপোজিট হচ্ছে, তাহলে ইলেকট্রনের ঘাটতি তৈরি হচ্ছে। ঘাটতি তৈরি হওয়ার ফলে এখানে একটা পজিটিভ চার্জের এরিয়া তৈরি হয়ে যাবে। এই যে পজিটিভ চার্জের লেয়ার, সেটা তখন সালফেট আয়নকে অ্যাট্রাক্ট করা শুরু করবে, কারণ এখানে সালফেট আয়নটা আছে কাউন্টার আয়ন। সালফেট আয়নকে যখন অ্যাট্রাক্ট করা শুরু করলো, তখন কি হবে, যে এইখানেও একটা ইলেকট্রিক ডবল লেয়ার তৈরি হবে। এই ইলেকট্রিক ডবল লেয়ারের জন্য এইখানেও একটা বিভব পার্থক্যের সৃষ্টি হবে। তাহলে এইটাও আমাদের তড়িৎদ্বার বিভবের কারণ। অর্থাৎ আমরা এখান থেকে তাহলে বলতে পারি যে তড়িৎদ্বার বিভবটা তৈরি হচ্ছে কেন, তড়িৎদ্বার বিভব তৈরি হচ্ছে এই দুটো চাপের পার্থক্যের কারণে। ঠিক আছে, বেশ। এইবার আমরা আবার যদি বিক্রিয়াটাকে লিখি, জারণ বিক্রিয়া বা আমরা বলতে পারি জারণ অর্ধকোষ বিক্রিয়া, কারণ পুরো সেলটার আমরা এখানে হিসাব করছি না, দুটো অর্ধেক অর্ধেক পার্ট নিয়ে আমরা হিসাব করছি। তাহলে জারণ অর্ধকোষ বিক্রিয়া, জারণ অর্ধকোষ বিক্রিয়ায় আমাদের কি হয়, যেটা নিয়ে আমরা আলোচনা করেছিলাম, যে জিঙ্ক অ্যানোডে এটা হচ্ছে জারণ, জিঙ্ক 2+ আয়নে কনভার্ট হচ্ছে আর দুটো ইলেকট্রন ছেড়ে দিচ্ছে। একই রকম বিজারণ অর্ধকোষ বিক্রিয়া বা বিজারণ বিক্রিয়া, এটাকে আমরা বলতে পারি অ্যানোড বিক্রিয়া, যে আগেরটাকে।
বিজারণ অর্ধকোষ বিক্রিয়া, বা ক্যাথোড বিক্রিয়া। এখানে কি হচ্ছে, কপার 2+ আয়ন দুটো ইলেকট্রন নিচ্ছে, নিয়ে কপার অ্যাটম হিসেবে এখানে ডিপোজিট হচ্ছে। তাহলে এইখানে একটা তড়িৎদ্বার বিভব তৈরি হবে, এইখানেও একটা তড়িৎদ্বার বিভব তৈরি হবে। যে তড়িৎদ্বার বিভবটা এই জারণ বিক্রিয়ার ফলে তৈরি হয় বা অ্যানোডে তৈরি হয়, সেটাকে আমরা বলবো হচ্ছে জারণ অর্ধকোষ তড়িৎদ্বার বিভব বা জারণ তড়িৎদ্বার বিভব। বা সিম্পলি আমরা বলতে পারি ই অক্সিডেশন বা অ্যানোড তড়িৎদ্বার বিভব, যাই বলি না কেন। আর এটা হচ্ছে বিজারণ অর্ধকোষ। তড়িৎদ্বার বিভব, সেটাকে আমরা বলছি ই রিডাকশন বা ক্যাথোড তড়িৎদ্বার বিভব। মনে রাখবে সবসময়, যেহেতু জারণ বিজারণ দুটো অপোজিট টাইপের রিয়াকশন, সেই জন্য জারণ বিক্রিয়ার ক্ষেত্রে যা আমাদের তড়িৎদ্বার বিভব হবে, সেটা অ্যাকচুয়ালি বিজারণের তড়িৎদ্বার বিভবের ঠিক বিপরীত। এবার আমি আগের দিনও একটা কথা বলেছিলাম গ্যালভানিক সেলের ক্ষেত্রে, আজকেও বলছি যে তাহলে এটা তো আমরা তড়িৎদ্বার বিভব কীভাবে সৃষ্টি হয় বা কী জিনিসটা, সেটা সম্বন্ধে একটা আইডিয়া হলো। যদি সংজ্ঞা দিতে বলে, সংজ্ঞার ক্ষেত্রে এখানে যেটা আমাদের মাথায় রাখা উচিত, তড়িৎদ্বার বিভব বলতে আমরা কি বুঝি? তড়িৎদ্বার বিভব বলতে কোনো একটা তড়িৎ রাসায়নিক বিক্রিয়ায় যে উপাদানগুলি অংশগ্রহণ করছে তাদের যে সক্রিয়তা বা তাদের যে গাঢ়ত্ব, প্রত্যেকটা সক্রিয়তা যদি 25 ডিগ্রি সেন্টিগ্রেডে 1 হয়, 1 হয়, তাহলে পরে তাদের দ্বারা যে বিভব পার্থক্যটা সৃষ্টি হয় বা যে বিভবটা সৃষ্টি হয়, সেটাই হচ্ছে তার যে তড়িৎদ্বার বিভব বা ওই তড়িৎদ্বারের যে মানে যেটা আর কি তড়িৎদ্বার বিভব বলা হচ্ছে। এবার ন্যাচারালি আইইউপিএসসি কী করছে, আইইউপিএসসি যে কোনো তড়িৎদ্বারের ক্ষেত্রে রিপ্রেজেন্টেশনটাকে তার বিজারণ বিভবের মাধ্যমে আর কি রিপ্রেজেন্ট করার চেষ্টা করেছে। কীরকম? যেমন যদি আমি বলি এখানে যে কপারের ক্ষেত্রে, কপারের এই যে রিয়াকশানটা হচ্ছে, কপার 2+ থেকে দুটো ইলেকট্রন নিয়ে কপার হচ্ছে, তাই তো? এটাকে রিপ্রেজেন্ট করছে ওরা কীভাবে? E0, কপার 2+, একটা সিঙ্গেল লাইন টেনেছে মাঝখানে, এই দুটোর কানেকশন বোঝানোর জন্য, মানে এইটা একটার থেকে আরেকটাতে কনভার্ট হচ্ছে এটা বোঝানোর জন্য। এবং তার ভ্যালুটাকে কি বলছে? +0.34 ভোল্ট। তড়িৎদ্বারের একক, মানে তড়িৎদ্বার বিভবের একক ভোল্টে প্রকাশ করা হয়। তাহলে এই যে রিপ্রেজেন্টেশনটা, এটা অ্যাকচুয়ালি কি কপার 2+ থেকে কপার হচ্ছে, তার মানে ব্যাপারটা কি? এটা বিজারণ বিক্রিয়া হচ্ছে। বিজারণ বিক্রিয়া দিয়ে রিপ্রেজেন্ট করাটাই আইইউপিএসসি তৈরি করে দেওয়ার নিয়ম। এবং এইভাবেই আর কি সব ক্ষেত্রে, যদি না স্পেশাল কোনো কেস থাকে বা আলাদা করে ওইভাবে করা হয়, তো জেনারেলি এইভাবেই সমস্ত কিছুর ক্ষেত্রে তড়িৎদ্বার বিভব রিপ্রেজেন্ট করা হয় তার বিজারণ বিভব দিয়ে। আচ্ছা, এই দুটো জিনিস এখানে বলার, আমি এখানে ই অক্সিডেশন বলছি, আচ্ছা এখানে দিচ্ছি E0, এই দুটোর মধ্যে কি কোনো তফাৎ আছে? হ্যাঁ, অবশ্যই আছে। একটা আমাদের নর্মাল তড়িৎদ্বার বিভব, আরেকটা আমরা বলছি হচ্ছে প্রমাণ, মানে স্ট্যান্ডার্ড তড়িৎদ্বার বিভব। যখন আমাদের যে কোনো গাঢ়ত্বে আমরা যদি তড়িৎদ্বার বিভবটাকে আর কি জাজ করি, বা যে কোনো গাঢ়ত্বে আমরা যদি কোনো একটা ইলেকট্রড কাপেলের আমি যদি তড়িৎদ্বার মাপি, তাহলে পরে যে তড়িৎদ্বারটা মানে যে বিভবটা আসবে ওই উপাদানগুলোর যে কোনো গাঢ়ত্বে, সেটাকে বলবো তার
তড়িৎদ্বার বিভব, নর্মাল তড়িৎদ্বার বিভব, সাধারণ তড়িৎদ্বার বিভব। কিন্তু যদি আমাদের গাঢ়ত্বটা আমরা 1 ধরে নিই বা সক্রিয়তাটাকে 1 ধরে নিই, অ্যাক্টিভিটিটাকে 1 ধরে নিই বা প্রেশারটাকে 1 ধরে নিই, গ্যাসীয় পদার্থ হলে পরে প্রেশারটাকে যদি 1 ধরে নিই, তাহলে পরে আমাদের যে তড়িৎদ্বার বিভবটা আসবে 25 ডিগ্রি সেন্টিগ্রেডে, সেটাকে আমরা বলবো হচ্ছে প্রমাণ তড়িৎদ্বার বিভব বা প্রমাণ তড়িৎদ্বার বিজারণ বিভব, যেইভাবে বলা হয় এখানে। সেটাকে রিপ্রেজেন্ট করি আমরা E0 দিয়ে। আর নর্মাল যেটা প্রমাণ তড়িৎদ্বার বিভব নয়, সাধারণ তড়িৎদ্বার বিভব, সেটাকে আমরা ই দিয়ে রিপ্রেজেন্ট করি। এই দুটোর মধ্যে সম্পর্ক আছে এবং সেই সম্পর্কটা প্রতিষ্ঠা করেছিলেন নার্নস্ট নামে একজন বিজ্ঞানী। আমরা আসবো আজকে সেই নার্নস্টের সমীকরণে, পরেই পরবর্তী ক্লাসে আমরা যাব। এইবার আমার এখানে একটা, এই আওয়াজটা কি আসবে এখানে? এবার আমার এখানে একটা প্রশ্ন আছে, এই যে যদি পরীক্ষায় বলে কোনো সময় যে কপারের তড়িৎদ্বার বিভব বা কপারের বিজারণ বিভব প্লাস 0.34 ভোল্ট বলতে কি বুঝি, বা এই যে প্লাস বলছি, কিছু কিছু ক্ষেত্রে মাইনাস আসবে, তাহলে ওই প্লাস মাইনাস এই ব্যাপারগুলো কিভাবে আমি হিসাব করছি? কোনো একটা কারোর রেসপেক্টেই তো হিসাব করব। সেই যার রেসপেক্টে এই হিসাবগুলো করা হয় সেটাকে বলা হয় প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বার বিভব বা স্ট্যান্ডার্ড হাইড্রোজেন ইলেকট্রোড, স্ট্যান্ডার্ড হাইড্রোজেন ইলেকট্রোড SHE, তার রেসপেক্টেই দেখা হয়। এবং এইটাকে আরবিট্রারিলি আমরা ধরে নিই আর কি, যে এর তড়িৎদ্বার বা এর প্রমাণ বিজারণ বিভব কত, 0 ভোল্ট ধরে নিয়ে এর চেয়ে বেশি যেগুলো, সেগুলোকে আমরা পজিটিভ বলছি, নিচে যেগুলো আছে সেগুলোকে আমরা নেগেটিভ বলছি। এবং এই করে একটা শ্রেণী তৈরি করা হয় যেটাকে বলা হয় তড়িৎ রাসায়নিক শ্রেণী বা রাসায়নিক সক্রিয়তা শ্রেণী কেউ কেউ বলে, যাই হোক। তো এবার যে প্রশ্নটা আমি করলাম একটু আগে, যে এই কপারের প্রমাণ বিজারণ বিভব প্লাস 0.34 ভোল্ট বলতে আমরা কি বুঝি? যদি এরকম প্রশ্ন পরীক্ষায় আসে তাহলে কিভাবে উত্তর করব? তখন দেখো এইখানে ব্যাপারটা কি হচ্ছে, আমি বিজারণের রেসপেক্টে দেখছি জিনিসটাকে, এবং বিজারণ হচ্ছে। তাহলে কপার থেকে মানে কপার 2+ আয়ন থেকে কপার, এই কনভার্সনটা এখানে হয়েছে। এবার এই কনভার্সন যখন হচ্ছে এবং সেইখানে আমাদের গাঢ়ত্বটা কত, 1 মোলার গাঢ়ত্ব। তার মানে কপার আয়নের 1 মোলার গাঢ়ত্বের কোনো দ্রবণে আমি যদি কপারের কোনো একটা দণ্ডকে ডোবাই বা নিমজ্জিত করি, তাহলে ওই দণ্ডের পৃষ্ঠতলে এবং দ্রবণের সংযোগস্থলে দুই বিপরীতধর্মী আধানের দ্বিস্তর গঠনের মাধ্যমে যে তড়িৎ বিভবটা তৈরি হবে, সেই তড়িৎ বিভবকে আমি কি বলবো, সেই তড়িৎ বিভবের মানটা কত হবে, প্লাস 0.34 ভোল্ট। এই যে আমরা একটু আগে দেখলাম এখানে যে এখানে আমাদের ইলেকট্রিক ডবল লেয়ার তৈরি হয়েছে, তাই তো? ইলেকট্রিক ডবল লেয়ার যে তৈরি হয়েছে, কারণ এখানে পজিটিভ আয়ন যেটা আমাদের কপার 2+ থেকে কপার যখনই হয়ে যাচ্ছে, দুটো ইলেকট্রন নিয়ে নিচ্ছে ধাতব দণ্ডের থেকে, তখনই আমাদের এই ইলেকট্রন নিয়ে যাওয়ার ফলে এখানে ইলেকট্রনের ঘাটতি একটা তৈরি হবে, অর্থাৎ পজিটিভ আয়ন জেনারেট করবে। এবং এই পজিটিভ আয়নগুলো কি করবে, এই সালফেট আয়নকে অর্থাৎ নেগেটিভ আয়নকে অ্যাট্রাক্ট করবে। তার মানে দ্বিস্তর গঠন হবে। এই দ্বিস্তর গঠনের মাধ্যমে যে বিভব প্রভেদটা এখানে তৈরি হবে সেটাই তড়িৎদ্বার বিভব, এবং সেটার মান কত, সেটার মানই হচ্ছে ওই প্লাস 0.34 ভোল্ট। এবার এই যে প্লাস 0.34 ভোল্ট বা যেটা বললাম মাইনাস, তা এইটা আমরা দেখছি হচ্ছে স্ট্যান্ডার্ড হাইড্রোজেন ইলেকট্রোডের সাহায্যে। এবার এই স্ট্যান্ডার্ড হাইড্রোজেন ইলেকট্রোডের ক্ষেত্রে কি হয়, স্ট্যান্ডার্ড হাইড্রোজেন ইলেকট্রোড যেটা একটা অ্যাসিডের সলিউশন, ন্যাচারালি HCl নেওয়া হয়, সেটার মধ্যে একটা প্ল্যাটিনামের আর কি ইলেকট্রোড ডিপ করা থাকে এবং হাইড্রোজেন গ্যাস সেটার মধ্যে দিয়ে পাস করা থাকে। ন্যাচারালি বলা হয় যে স্ট্যান্ডার্ড টেম্পারেচার, এই হাইড্রোজেন গ্যাসের যে প্রেসারটা, সে প্রেসারটা কত হবে, 180 প্রেসার হবে,
টেম্পারেচার কত স্ট্যান্ডার্ড বলে দিয়েছি 25 ডিগ্রি সেন্টিগ্রেড। আর যে অ্যাসিড দ্রবণের মধ্যে এটাকে চোবানো হয়েছে তরিদ্দারটাকে, প্ল্যাটিনাম রডটাকে, প্ল্যাটিনামের তরিদ্দারকে, সেই অ্যাসিডের অ্যাক্টিভিটির কত হবে, সক্রিয়তা কত হবে, 1 হবে। এইটা ধরে নিয়ে আমি এই হাইড্রোজেন পোটেনশিয়াল, স্ট্যান্ডার্ড হাইড্রোজেন ইলেকট্রোড, সেই ইলেকট্রোডের পোটেনশিয়ালটাকে 0 ধরে নিচ্ছি। এর রেসপেক্টে এর সাথে যদি আমি অন্য কোনো তড়িৎদ্বারকে যুক্ত করি তাহলে সেইটার মধ্যে কী হবে, পজিটিভ হবে নাকি নেগেটিভ হবে, সেইটার উপর ডিপেন্ড করে প্রমাণ তড়িৎদ্বার, প্রমাণ বিজারণ বিভব, এই সমস্তগুলোর ক্ষেত্রে আর কি বের করা হয়। এটা এতটা কঠিন কিছু নয়। এখানে যদি কোনো সময় বুঝতে যদি প্রবলেম হয় যে এই স্যার এই জায়গাটা বুঝতে পারছি না বা এখানে প্রবলেম হচ্ছে, আমি আবারও বলছি সিম্পল ওয়েতে মনে রাখবে, জাস্ট যে হাইড্রোজেন ইলেকট্রোডের সাথে এই ইলেকট্রোডটাকে যদি আমি অ্যাড করতাম তাহলে পরে এর যে ভ্যালুটা আমি পেতাম সেটা হচ্ছে +0.34 ভোল্ট। এটুকু জানাই না এখানে। এইবার এই যে স্ট্যান্ডার্ড হাইড্রোজেন ইলেকট্রোড যেটা আমি বলছি এসেছি, স্ট্যান্ডার্ড হাইড্রোজেন ইলেকট্রোড, এটা রিপ্রেজেন্টেশন কিভাবে করা হয় আগে এখানে আমাকে জানতে হবে এখানে বিক্রিয়াটা কী হয়। তাহলে এখানে একটা HCl মানে অ্যাসিডের সলিউশন থাকে যে H+ আয়ন দেবে। এবার এটার অ্যাক্টিভিটি যদি 1 হয়, আমি অ্যাক্টিভিটি দিয়ে লিখি A = 1। অ্যাক্টিভিটি মানে সিম্পল ওয়েতে আমরা গাঢ়ত্ব এইভাবেই বলতে পারি, ঠিক আছে। ওই অ্যাকচুয়ালি অ্যাক্টিভিটি মানে গাঢ়ত্ব ঠিক নয়, গাঢ়ত্বের সাথে এর একটা ডাইরেক্টলি প্রপোর্শনাল রিলেশন আছে, গাঢ়ত্ব বাড়লে অ্যাক্টিভিটি বা সক্রিয়তাটাও বাড়ে। তো সেই H+, এবার এই H+ কি করছে, ইলেকট্রন নিচ্ছে, নিয়ে আমাদের কিসে কনভার্ট হচ্ছে, হাইড্রোজেন গ্যাসে কনভার্ট হচ্ছে, যেটার প্রেশার কত 1 atm। এবার এটা তো টোটালটা একটা লিকুইড এবং গ্যাস সিস্টেম, তো কোনো একটা সারফেস তো লাগবে গ্যাসটা অ্যাডজর্ব হওয়ার জন্য বা কিছু, সেই জন্য এখানে কি নিয়ে আসা হয়, প্ল্যাটিনাম ধাতুকে এখানে ইনকর্পোরেট করা হয়, প্ল্যাটিনাম ধাতু এখানে নিয়ে আসা। এবং তার রিপ্রেজেন্টেশনটা কীরকম হয়, আমরা আগের দিন বলেছিলাম রিপ্রেজেন্টেশন কিভাবে করা হয় কোনো একটা ইলেকট্রোডের। প্রথমে মেটাল, তারপরে আয়ন, তারপর সলব্রিজ, আয়ন, মেটাল, এইভাবে আমরা এখানে এই মেটাল আয়ন এই সিস্টেমটাকে ফলো করব। তাহলে মেটালকে এখানে প্ল্যাটিনাম, আচ্ছা এবার প্ল্যাটিনাম তো একা থাকবে না, তাই না, প্ল্যাটিনামের উপর হাইড্রোজেনটা অ্যাডজর্ব হবে, সেই জন্য এর সাথে এখানে হাইড্রোজেনটাকেও লেখা হয় H2। এবার ব্র্যাকেটে এখানে তার প্রেশারটাকে রিপ্রেজেন্ট করে দেওয়া হয়। এর সাথে কন্ট্যাক্টে কে থাকে H+, যেটা আমাদের এই অ্যাসিড সলিউশনটার থেকে আসে, তার অ্যাক্টিভিটি কত, তার অ্যাক্টিভিটি হচ্ছে 1, বা অনেক সময় অ্যাক্টিভিটি অফ H+ বলেও এভাবে লেখা থাকে। তো এইটা হচ্ছে আমাদের স্ট্যান্ডার্ড হাইড্রোজেন ইলেকট্রোডের রিপ্রেজেন্টেশন, এইভাবে এটাকে রিপ্রেজেন্ট করা হয়। এবার যখন একটা আমাদের সেল নিয়ে আমরা আলোচনা করব, একটা সেলের মধ্যে তো শুধু ক্যাথোড বা অ্যানোড থাকবে না, তার দুটো পোর্শন থাকবে। আমরা যেরকম এর আগে সেলটা দেখলাম, আবার যদি সেলটাকে ড্র করি, তাহলে এর একটা পাশ হচ্ছে অ্যানোড, এর একটা পাশ হচ্ছে ক্যাথোড। এইটার মধ্যে আমাদের কি আছে, সলব্রিজ দিয়ে এটা কানেকশন করা আছে, ঠিক আছে। তাহলে আমরা অ্যানোডের ক্ষেত্রে অক্সিডেশন দেখি, ক্যাথোডের ক্ষেত্রে রিডাকশন দেখি, তাহলে দুটো আলাদা আলাদা অর্ধকোষ বিক্রিয়া। এইবার এই টোটালটা মিলে যখন একটা সেল তৈরি করছে, একটা কোষ তৈরি করছে, সম্পূর্ণ কোষ, সেইটার ক্ষেত্রে আমাদের বিজারণ বিভব বা সেইটার ক্ষেত্রে আমাদের এই ই সেল ভ্যালুটা, অর্থাৎ কোষের ক্ষেত্রে তড়িৎদ্বার বিভবটা কী হবে ওভারঅল, সেটা কীভাবে রিপ্রেজেন্ট করা হয়, সেইটা রিপ্রেজেন্ট করা হয় এভাবে, ই অক্সিডেশন মাইনাস ই রিডাকশন। কীভাবে আসে এটা ডেরিভেশন দরকার নেই, তাও আমি আর কি একটু বলে দিচ্ছি। আচ্ছা তার আগে একটু বলে দিই অক্সিডেশন কোথায় হয়, সরি এখানে রিডাকশন না, এইটা
ই ক্যাথোড মাইনাস ই অ্যানোড, ই ক্যাথোড মাইনাস ই অ্যানোড, বা অনেকে এটাকে ই আর, যেহেতু রাইট হ্যান্ড সাইডে আমরা ক্যাথোডকে রিপ্রেজেন্ট করি, মাইনাস ই এল, এইভাবেও আর কি কেউ কেউ রিপ্রেজেন্ট করে থাকে। Yes. Turning things water. দেখ আমি যদি এখানে বলি যে আমাদের যে রিয়াকশনটা হচ্ছে, আমি রিয়াকশনটাকে ওইভাবে লিখছি, জিঙ্ক জিঙ্ক 2 প্লাস প্লাস 2 ইলেকট্রন, বা এখান থেকে মাইনাস 2 ইলেকট্রন করে করতে পারতাম, জিঙ্ক মাইনাস 2 ইলেকট্রন জিঙ্ক 2 প্লাস, সেটাও করতে পারতাম, কোনো অসুবিধা ছিল না। আমি লিখি জিঙ্ক মাইনাস 2 ইলেকট্রন জিঙ্ক 2 প্লাস। আরেকটা রিয়াকশন কি, কপার 2 প্লাস প্লাস 2 ইলেকট্রন অ্যারো কপার, এই দুটো আমাদের রিয়াকশন। একটা ক্যাথোডে হচ্ছে, একটা অ্যানোডে হচ্ছে। তাহলে এইখানে আমাদের রিপ্রেজেন্টেশনটা যদি আমরা অক্সিডেশন দিয়ে করি, যদি অক্সিডেশন দিয়ে এখানে রিপ্রেজেন্টেশনটা করি, তাহলে কীরকম আসবে, ই জিরো জিঙ্ক থেকে জিঙ্ক 2 প্লাস, আর এইখানে আমরা যেটা রিডাকশন হচ্ছে সেইটার ইটাকে আমরা কিভাবে লিখতে পারি, সেইটার ইটাকে আমরা লিখতে পারি ই জিরো কপার 2 প্লাস অবলিক কপার, এভাবে লিখতে পারি। এবার ওভারঅল আমার রিয়াকশন কি হয়েছে, ওভারঅল রিয়াকশন জিঙ্ক প্লাস কপার 2 প্লাস ইকুইলিব্রিয়াম, জিঙ্ক 2 প্লাস প্লাস কপার, এটা আছে। এবার এর একটা ই জিরো সেল থাকবে, টোটাল সেলটা আমি সেটাই বের করব। কিভাবে বের করবো দেখো, একটা জিনিস মনে রাখবে, তোমরা 11-এ পড়েছিলে গিবস ফ্রি এনার্জির পরিবর্তন। গিবস ফ্রি এনার্জিগুলোর ক্ষেত্রে কী হয়, যে যখন কোনো একটা ওভারঅল প্রসেস কিছু ইন্ডিভিজুয়াল প্রসেসের থ্রুতে যায়, থ্রুতে হয়, সম্পূর্ণ হয়, তখন ওই ওভারঅল প্রসেসটা যে গিবস ফ্রি এনার্জির পরিবর্তন, সেটা ওই ইন্ডিভিজুয়াল ছোটো ছোটো প্রসেসের গিবস ফ্রি এনার্জির পরিবর্তনের সমষ্টি বা যোগফল হিসেবে আসে। তার মানে আমি যদি এই টোটালটার ক্ষেত্রে, এই ওভারঅল রিয়াকশানটার ক্ষেত্রে যদি এটাকে ধরে নিই ডেল্টা জি ওভারঅল, ডেল্টা জি জিরো, তাহলে এইটা অ্যাকচুয়ালি কি আসছে, এই প্রথমটা দ্বিতীয়টা, যেটার ক্ষেত্রে আমি এটাকে ধরে নিচ্ছি ডেল্টা জি জিরো 1, ডেল্টা জি জিরো 2, আর এটা আমি বলছি ডেল্টা জি জিরো ওভারঅলটার ক্ষেত্রে। তাহলে এটা অ্যাকচুয়ালি ডেল্টা জি জিরো 1 আর ডেল্টা জি জিরো 2 এর একটা যোগফল। এবারে এই গিবস ফ্রি এনার্জির সাথে ই জিরো সেলের একটা রিলেশন আছে। যদি কোনো বিক্রিয়ার ক্ষেত্রে এন সংখ্যক ইলেকট্রনের চেঞ্জ হয় বা এন সংখ্যক ইলেকট্রন নেয় বা ছাড়ে, তাহলে সেই বিক্রিয়ার ক্ষেত্রে গিবস ফ্রি এনার্জির পরিবর্তন কত হবে, মাইনাস এন এফ ই জিরো। তাহলে প্রথমটার ক্ষেত্রে আমি ওভারঅল সেলের কথা বলছি, তাহলে এখানে কত, মাইনাস এন এফ, এন কত এখানে 2, কেন, কারণ ওভারঅল দুটো ইলেকট্রনের পরিবর্তন হয়েছে। তাহলে মাইনাস 2 এফ, এফ হচ্ছে ফ্যারাডে, আর ই জিরো সেল ইজ ইকুয়াল টু মাইনাস, যেটা আমাদের এখানেও 2 ইন্টু এফ ইন্টু ই জিরো অক্সিডেশন,
E0 অক্সিডেশন বা অ্যানোডের ক্ষেত্রে আমরা বলতে পারি এটাকে মাইনাস 2 ইন্টু F ইন্টু E0 রিডাকশন, এইভাবে বলতে পারি। তাহলে আমি যদি এখান থেকে -2F দিয়ে উভয় পাশে ভাগ করি তাহলে আমি কি পাবো? E0 সেল -2F দিয়ে উভয় পাশে ভাগ করে দিয়েছি ইকুয়াল টু E0 অক্সিডেশন প্লাস E0 রিডাকশন। এইবার আমি এই যে ই অক্সিডেশন বা E0 অক্সিডেশন যাই বলি না কেন, E0 দূর, তো E0 অক্সিডেশন সেটা লিখছি তো অক্সিডেশনের রেসপেক্টে, কিন্তু আমার IUPAC কি বলছে রিডাকশনের রেসপেক্টে লেখার কথা। সেই জন্য এই জিনিসটাকে যখন রিডাকশনের রেসপেক্টে লিখতে যাব তখন আমাকে ওই যে একটু আগে বললাম যে ঠিক এটা বিপরীত প্রক্রিয়া, যেহেতু তাহলে মাইনাস নিয়ে আসতে হবে, তার মানে মাইনাস অ্যানোড বলে দিতে পারি এটাকে মাইনাস E0 এম, বা এটাকে আমরা বলতে পারি মাইনাস E0 জিঙ্ক 2 প্লাস অবলিক জিঙ্ক, এইভাবে বলতে পারি। প্লাস কি প্লাস E0 ক্যাথোড, এবার ক্যাথোড তো রিডাকশনের রেসপেক্টেই লেখা আছে, যাতে এখানে কোনো চেঞ্জের কিছু নেই, তাহলে E0 কপার 2 প্লাস অবলিক কপার। তাহলে এইখান থেকে আলটিমেটলি আমি কি কনক্লুড করতে পারলাম, আমি যদি ওই রিডাকশন পোটেনশিয়ালের রেসপেক্টে জিনিসটাকে লিখি দুটো ক্ষেত্রেই, তাহলে E0 সেল ইজ ইকুয়াল টু কি E0 ক্যাথোড মাইনাস E0 অ্যানোড। ক্যাথোড থাকে কোন সাইডে? রাইটে, তাহলে E0 রাইট মাইনাস E0 লেফট। দেখো আগেরটাতে তাই ছিল, E ক্যাথোড মাইনাস E অ্যানোড, ER মাইনাস ER। এটা E সেলের ক্ষেত্রে বলছি। সিমিলারলি আমরা স্ট্যান্ডার্ড ফর্মে যখন লিখবো তখন E0 সেলের ক্ষেত্রে বলতেই পারবো এটাকে। Hey. See this. You are going to see. Ding. Ding. যখন গ্যালভানিক সেল রিপ্রেজেন্ট করবে না, যখন গ্যালভানিক সেলকে রিপ্রেজেন্ট করার চেষ্টা করবে, মানে রিপ্রেজেন্ট করবে, অনেক সময় ভুল হওয়ার চান্স থাকে। একটা সিনেমা এসেছিল কয়েক বছর আগে, তোমরা তো সিনেমা টিনেমা দেখো সবাই, অ্যালোন, তাই না? ছিল না অ্যালোন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো এই অ্যালন সিনেমার নামটা মনে রাখলে পরে এই গ্যালভানিক সেলটা মনে থাকবে, এটা বলবে না কি। অ্যালনের ফুল ফর্ম আছে, এতে হচ্ছে অ্যানোড, এল এ লেফট, ওতে অক্সিডেশন, এন এ হচ্ছে নেগেটিভ, আর ইতে হচ্ছে ইলেকট্রন। It's gonna bad. ব্যাপারটা কি আমরা একবার একটু বলে দিই। অ্যানোড সেটা আমাদের কোথায় থাকে? গ্যালভানিক সেলের রিপ্রেজেন্টেশনে লেফট হ্যান্ড সাইডে থাকে। তাহলে এইটা আমরা অ্যাকচুয়ালি অ্যানোডকেই বলি যে অ্যানোড এখানে লেখা আছে। অ্যানোডে কি হয়? অক্সিডেশন হয়, তো ও ফর অক্সিডেশন। যখন তড়িৎ বিশ্লেষণের ক্ষেত্রে আমরা বলেছিলাম অ্যানোডে কে যায়? অ্যানায়ন যায়, নেগেটিভটা যায়। নেগেটিভ যায় জন্য অ্যানোড পজিটিভ, নেগেটিভটাকেও অ্যাট্রাক্ট করতে পারে জন্য অ্যানোড নিজে পজিটিভ, আর হচ্ছে ফর ইলেকট্রন। তাহলে এই অ্যালোন, এই কথাটা মনে রাখলে পরে অ্যানোডের পুরো ক্যারেক্টারিস্টিক্সটা মনে পড়ে যাবে। এর অপোজিট যেটা হবে সেটাই হচ্ছে ক্যাথোড। ওকে, বেশ।
Yes. It is. I. এবার আমরা আসবো হচ্ছে তড়িৎ রাসায়নিক শ্রেণী। তড়িৎ রাসায়নিক শ্রেণী যেটা কথা বলছিলাম, যে এই যে হাইড্রোজেন বা স্ট্যান্ডার্ড হাইড্রোজেন ইলেকট্রন, সেইটার যে বিজারণ বিভব সেইটাকে আমি যদি 0 ধরে নিই, তার রেসপেক্টে বাকিগুলোকে তার সাথে যুক্ত করে করে যদি আমি চেক করি, এবং তাহলে বাকিগুলোর ভ্যালু আসবে। এবার সেই ভ্যালুগুলোকে যদি আমি পরপর সিরিয়ালি আর কি রিপ্রেজেন্ট করি, তাহলে আমি একটা সিরিজ পাবো। যেই সিরিজের উপরের দিকে আমাদের কি থাকে, লিথিয়াম। Miss one. লিথিয়াম, এটা হচ্ছে E0। ভ্যালুগুলো আমার মুখস্থ না রাখলেও কোনো ব্যাপার নেই, ভ্যালু মুখস্থ রাখার কোনো এরকম ব্যাপার নেই। আচ্ছা, এরকম করতে করতে পরপর নামতে থাকে, করে একটা জায়গায় আসে হাইড্রোজেন H+, +E, সেখান থেকে H2 হাফ H2, তাহলে এইটাকে লেখা হয় E0 H+ হাফ H2। এই করতে করতে আবার নিচে নামে এবং লাস্টে গিয়ে ফ্লুরিন, ঠিক আছে, হাফ F2 + E ইকুইলিব্রিয়াম F-। এইটার রিপ্রেজেন্টেশন করা হয় হাফ F2 F-। Yes, sir. এইটার ভ্যালু কত, -3.05%, 3.05 ভোল্ট। এটাকে আমরা অ্যাপ্রক্সিমেটলি ধরে, এটা 0 ভোল্ট ধরেই নেওয়া আছে, আর এটা হচ্ছে +2.84 ভোল্ট। এইরকমভাবে আর কি যদি আমরা পরপর সাজাই, ছোট থেকে বড় এই হিসেব, তাহলে এবার এখানে আমরা একটা জায়গা পাবো, যাহলে এই হাইড্রোজেনের চেয়ে উপরে যারা আছেন তাদেরকে তুলে উপরের দিকে আমরা এখানে নেগেটিভটাকে দিয়ে রিপ্রেজেন্ট করেছি বিজারণ বিভবের রেসপেক্টে। তার মানে উপরের দিকে যারা আছে তাদের এই বিজারণ বিভবটা সবগুলো নেগেটিভ, আর নিচের দিকে যত আছে সেই বিজারণ বিভবগুলো আমাদের পজিটিভ। এবার এইটার মানেটা কি? Yes, sir. দেখো, বিজারণ বিভবের মান যত বেশি, তার মানে তার বিজারণ ঘটার প্রবণতাটাও তত বেশি, তার নিজের বিজারিত হওয়ার প্রবণতাটাও তত বেশি। তাহলে উপর থেকে নিচে যত আমি নামছি, যত আমার এই তড়িৎদ্বার বিভবটার মান পজিটিভের দিকে যাচ্ছে, বেশি পজিটিভের দিকে যাচ্ছে, তত এদের কি হচ্ছে, বিজারিত হওয়ার প্রবণতা বেশি। ঠিক আছে, বিজারিত হওয়ার প্রবণতা বেশি। প্রবণতা বেশি। তার মানে যারা নিচের দিকে আছে এই সিরিজের, তারা কি হচ্ছে, নিজে বিজারিত হচ্ছে। নিজে বিজারিত হচ্ছে মানে কি, যে অন্যকে জারিত করতে পারছে। তার মানে তারা কি, তারা ভালো জারক, মানে জারণ ক্ষমতা বৃদ্ধি পায়। যত নিচের দিকে নামতে পারছে তত জারণ ক্ষমতা বৃদ্ধি পাচ্ছে। It's good. আর যত লিথিয়ামের দিকে যাব তত কি হচ্ছে, তত এদের বিজারণ বিভবের মান নেগেটিভের দিকে বেশি। নেগেটিভে বেশি হওয়া মানে বিজারিত হওয়ার প্রবণতা কম, জারিত হয়ে যাওয়ার প্রবণতা বেশি। তার মানে এরা আবার কি করে, এদের তাহলে বিজারণ ক্ষমতাটা বেশি। জারণ বিজারণের ক্ষেত্রে ব্যাপারটা কি হয়, এটা অন্যের রেসপেক্টে দেখা হয়। যেমন ভালো মন্দ অন্যের হিসাবে দেখা হয়, যে তোমার সামনে যে লোকটা দাঁড়িয়ে থাকবে সেই লোকটা ভালো না খারাপ সেটা বিচার করবে কে? সেই লোকটা তো আর বিচার করবে না, বিচার করবে তুমি। তবে তোমার রেসপেক্টে হিসাব হচ্ছে যে সে ভালো না খারাপ। ঠিক এইখানেও আমরা যখনই কোনো একটা পদার্থের কথা বলবো যে সে জারক না বিজারক, সেটা দেখা হবে সে অন্যের সাথে কীরকম ব্যবহার করছে সেটার উপর। যদি কারোর রেসপেক্টে তার বিজারণ ক্ষমতা বেশি হয়, তার নিজের বিজারণ ক্ষমতা বেশি হয়,
তার মানে সে কি কারোর রেসপেক্টে যখনই বিজারণ ক্ষমতা তার বেশি হবে সে অন্যকে বিজারিত করে দেবে, নিজে জারিত হয়ে যাবে। তার মানে সেই পদার্থটার ক্ষেত্রে সে ভালো বিজারক হিসেবে কাজ করবে। এবার অন্য কোনো একটা পদার্থ আছে যার সাপেক্ষে তার নিজের বিজারণ ক্ষমতাটা কম, অন্য পদার্থের বিজারণ ক্ষমতাটা বেশি, তার মানে অন্য পদার্থ তাকে বিজারিত করে দেবে। অন্য পদার্থ যখন তাকে বিজারিত করবে তখন ওই অন্য পদার্থটাই কিন্তু কি হয়ে গেল, বিজারক পদার্থ হয়ে গেল ভালো। আর যাকে বিজারিত করলো সে তখন কি হয়ে গেল, জারক পদার্থ হয়ে গেল। কেন না, যে কে বিজারিত করেছে সে নিজে তো জারিত হয়েছে, তাহলে এর সংস্পর্শে এসেও জারিত হয়েছে, সেই জন্য এ হয়ে গেল কি জারক পদার্থ। এইভাবে জারণ বিজারণ কিন্তু ব্যাপারটা এইখানে খুব ভালো করে বোঝার চেষ্টা করুন। জারণ বা বিজারণ সেইটা জারণ ক্ষমতাকার বৃদ্ধি পাচ্ছে আর জারিত হওয়ার প্রবণতাকার বেশি, জিনিস দুটো কিন্তু একরকম নয়, বরঞ্চ উল্টো। সেই জন্য আমরা যে ফ্লুরিনে যেহেতু সবচেয়ে বেশি বিজারণ বিভব, তাই ফ্লুরিন সবচেয়ে ভালো জারক পদার্থ, ফ্লুরিন হচ্ছে স্ট্রংগেস্ট অক্সিডাইজিং এজেন্ট। আর লিথিয়াম সিজিয়াম যেগুলো ক্ষার ধাতু আছে, ক্ষার ধাতুর বিজারণ বিভবের মান সবচেয়ে কম, সেই জন্য ক্ষার ধাতুগুলো কি আমাদের ভালো বিজারক পদার্থ, কারণ এদের বিজারিত হওয়ার প্রবণতা কম, জারিত হওয়ার প্রবণতা এদের বেশি থাকে। So listen, it's বেশ my together. Well, it's an island and services. You know, he didn't have any that. I don't know any of it. Was ওটা পিছনে there tells me sense. It's good. That is ready. আচ্ছা, এইখানে তাহলে একটা জিনিস আমি বুঝে গেল কি, নিচের দিকে যত যাবে তত আমাদের সেই পদার্থটা ভালো জারক পদার্থ হিসেবে কাজ করবে, আর উপরের দিকে যত আছে সে তত ভালো বিজারক পদার্থ হিসেবে কাজ করবে। এবার এই যে হাইড্রোজেনের উপরে আমাদের কি কি আছে, ক্যালসিয়াম আছে, ম্যাগনেসিয়াম আছে, জিঙ্ক আছে। ক্যালসিয়াম আছে, ম্যাগনেসিয়াম আছে, জিঙ্ক আছে, এগুলো সব হাইড্রোজেনের উপর, মানে এদের প্রমাণ বিজারণ বিভবের মান নেগেটিভ। আর হাইড্রোজেনের নিচে কপার, সিলভার, গোল্ড এইসব আর কি হাইড্রোজেনের নিচে আছে। সেই জন্য যখন এইসব আয়নগুলোর বা এদের যে সল্টগুলো নেওয়া, মানে এদের যে ধাতুগুলো, সেই ধাতুগুলো যদি নেওয়া হয় তার সাথে যদি কোনো একটা অ্যাসিডের বিক্রিয়া করানো যায় তাহলে পরে কি হয়, তাহলে এইখান থেকে কিন্তু হাইড্রোজেন প্রস্তুত করা যায়। কীরকম, যেমন জিঙ্ক HCl এর সাথে যদি বিক্রিয়া করে তাহলে এখান থেকে কি হয়, জিঙ্ক ক্লোরাইড, জিঙ্ক ক্লোরাইড প্লাস H2, এটা। এবার আমি যদি এখানে রিয়াকশনটাকে ভালো মতন অবজার্ভ করি তাহলে আমি কি দেখতে পাবো, জিঙ্ক ছিল, সে জিঙ্ক 2+ হলো, দুটো ইলেকট্রন ছেড়ে দিল, তার মানে এটা কি ধরনের বিক্রিয়া, জারণ বিক্রিয়া, জিঙ্কের জারণ হয়েছে। whereas HCl এর মধ্যে কি আছে, HCl কে যদি আমি ভাঙি তাহলে H+ আর Cl- পাবো। এই H+, দুটো H+, আমি ধরে নিচ্ছি এখানে 2 আছে, এখানেও দুটো দিচ্ছে, এখানেও দুটো দিচ্ছে, সেই দুটো ইলেকট্রনকে গ্রহণ করবে, গ্রহণ করে কি হবে, H2 হয়ে যাবে, H2 গ্যাস। তাহলে এইটা কি হলো, আমাদের বিজারণ। দেখো তড়িৎ রাসায়নিক শ্রেণীতে জিঙ্কটা হাইড্রোজেনের কি উপরে আছে, তার মানে জিঙ্ক উপরে থাকা মানে কি, জিঙ্ক ভালো বিজারক না জারক, জিঙ্ক ভালো বিজারক হাইড্রোজেনের রেসপেক্টে। জিঙ্ক ভালো বিজারক হওয়ায় জিঙ্কের জারণ হচ্ছে, সেই জন্য জিঙ্কের মধ্যে কি হচ্ছে, জারণ হচ্ছে। আর এই হাইড্রোজেন এর যেহেতু তড়িৎদ্বার বিভবটা কম,
মানে সরি কম নয়, বেশি, নেগেটিভের রেসপেক্টে বেশি। সেই জন্য এই প্রমাণ বিজারণ বিভব যেহেতু বেশি, তাহলে এইখানে বিজারণটাই হবে। তার মানে এখানে কি জারক পদার্থ হিসেবে কাজ করছে, অন্যকে জারিত করছে, নিজে বিজারিত হচ্ছে। তার মানে এই তড়িৎ রাসায়নিক সক্রিয়তা শ্রেণীতে বা তড়িৎ রাসায়নিক শ্রেণীতে হাইড্রোজেনের উপরে যারা আছে সেই সমস্ত ধাতু অ্যাসিড থেকে হাইড্রোজেন গ্যাসকে প্রতিস্থাপিত করতে পারে, এটা মাথায় রাখবেন। কিন্তু নিচে যারা আছে কপার বা এরা কি পারবে? এরা কিন্তু পারবে না। বেশ, আচ্ছা, এই উপরের দিকে যত যাচ্ছে, যেহেতু এদের বিজারণ ক্ষমতা বৃদ্ধি পায় বা বিজারিত হবার প্রবণতাটা কম, উপরের দিকে যত যাচ্ছে বিজারিত হবার প্রবণতা কম, এদের মধ্যে জারণ ঘটার প্রবণতা বেশি উপরের দিকে যত যায়। সেই জন্য যত উপরের দিকে যাওয়া যায় তত এরা ভালো অ্যানোড হিসেবে কাজ করে, আর যত নিচের দিকে যাওয়া যায় তত এরা ভালো ক্যাথোড হিসেবে কাজ করে। এবার দেখো, এই যে গ্যালভানিক সেল যেটা আমরা এতক্ষণ আলোচনা করলাম, সেখানে আমরা কি কি নিয়েছিলাম? কপার আর জিঙ্ক। তাহলে কপারটাকে আমরা কি বলছিলাম? ক্যাথোড। বিজারণ হচ্ছিল কেন? এখান থেকে আমরা বলতে পারি যে কপারটা হাইড্রোজেনের নিচে আছে, ওর বিজারিত হওয়ার প্রবণতাটা বেশি, সেই জন্য এই কি করছে? ক্যাথোড হিসেবে কাজ করছে। ওয়ারাস জিঙ্ক সে হাইড্রোজেনের উপরে আছে, এর অ্যানোড হিসেবে কাজ করার প্রবণতাটা বেশি, কারণ বিজারিত হওয়ার প্রবণতা কম, জারিত হওয়ার প্রবণতা বেশি। ঠিক, আমি যদি কপার আর সিলভার নিয়ে করতাম, কপারের নিচে আছে সিলভার, ঠিক আছে, কপারের নিচে আছে সিলভার, সেই ক্ষেত্রে আমাদের কি হয়ে যেত? তাহলে সিলভারটা তখন আমাদের ক্যাথোড হিসেবে কাজ করতো, কপার কিন্তু অ্যানোড হয়ে যেত। তার মানে এরকম কখনোই ভাবার কারণ নেই যে একটা কোষের ক্ষেত্রে যে ক্যাথোড সে সব জায়গায় ক্যাথোড, বা একটা কোষের ক্ষেত্রে যে অ্যানোড সে সব জায়গায় অ্যানোড। না, মানুষ যেমন আলাদা আলাদা হয়, আলাদা আলাদা মানুষের পার্সপেক্টিভে কারো কাছে একটাই মানুষ ভালো হতে পারে, ওই মানুষটাই অন্য আরেকজনের কাছে খারাপ হয়ে যেতে পারে। ঠিক সেরকমই এইখানেও তাই, যে এক সময় ক্যাথোড হিসেবে কাজ করছে, সাথে যে কাপলটা আছে সেই কাপলটা যদি চেঞ্জ হয়ে যায়, যে ক্যাথোড ছিল সে অ্যানোড হয়ে যেতে পারে। যেমন কপার জিঙ্কের সাথে যখন থাকে তখন ক্যাথোড হিসেবে কাজ করে। এই সেম কপার যদি সিলভারের সাথে আমি জুড়ে দিই, সিলভারের সাথে যদি এর তড়িৎ রাসায়নিক কোষ তৈরি করা হয় বা গ্যালভানিক সেল তৈরি করা হয়, তাহলে তখন এই কপারটাই কি হয়ে যাবে? অ্যানোড হয়ে যাবে। ওকে, And then pissed. Anyway. Let's do it. দেখো আরেকটা, এখানে আমি একটা উদাহরণ দিই। এই রিয়াকশনটা অনেকেই পড়ে মেটালার্জি, যখন যে মেটালার্জিতে পড়া হতো আগে, অ্যালুমিনিয়ামের সাথে যদি এখানে রিয়াকশন করানো হয়, থার্মিক পদ্ধতি বলা হয়, তো এটাকে তাহলে আয়রন পাওয়া যেত আর অ্যালুমিনা Al2O3। এবার এই ওভারঅল রিয়াকশনটাকে যদি আমি ইন্ডিভিজুয়ালি দেখতে যাই, তাহলে কি এখানে কি ছিল? Fe2+, সে কি হয়ে গেল? Fe2+, দুটো ইলেকট্রন নিল, নিয়ে আমাদের কি হয়ে গেল? Fe। আর Al অ্যালুমিনিয়াম সে দুটো মানে তিনটে ইলেকট্রন আর কি এখানে ছাড়ছে, ছেড়ে Al3 হয়ে যাচ্ছে। তো আমরা যদি দুটো নিয়ে এখানে হিসাব করতাম, তাহলে ওভারঅল এখানে আর কি প্রথমটাকে 3 দিয়ে সেকেন্ডটাকে 2 দিয়ে গুণ করে যোগ করে দিলে ওভারঅল রিয়াকশনটা এভাবে আসতো। আমার এখানে বলার উদ্দেশ্যটা কি, এইখানেও একই রকম ভাবে এই বিক্রিয়াটা কি? বিজারণ। আর এই নিচের বিক্রিয়াটা কি? জারণ। কেন এরকমটা হয়? তার কারণ ওই তড়িৎ রাসায়নিক শ্রেণীতে অ্যালুমিনিয়াম আছে আয়রনের উপরে। এবার অ্যালুমিনিয়াম যখন আয়রনের উপরে আছে, তার মানে বিজারিত হওয়ার প্রবণতা মানে কম, বিজারিত হওয়ার প্রবণতাটা কম, জারিত হওয়ার প্রবণতা বেশি, অ্যালুমিনিয়ামে জারণ হবে। আয়রন নিচে আছে, আয়রনের মধ্যে বিজারণ হবে। কিন্তু সেম রিয়াকশন আমি যদি কপার দিয়ে করতে যেতাম হতো না, কারণ কপারটাই তখন বিজারিত হয়ে থাকার চেষ্টা করতে। এইখানে অ্যালুমিনিয়ামের জায়গায় যদি আমি কপার দিয়ে দিই, এই রিয়াকশন কিন্তু হবে না।
কেন? তার কারণ ওই রাসায়নিক সক্রিয়তা শ্রেণীতে লুকিয়ে রয়েছে। তো দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট সিরিজ। বইয়ের মধ্যে ভালো করে এই জায়গাটা তোমরা আর কি পড়বে। এই জায়গা থেকে কিন্তু প্রশ্ন আসতে পারে, অনেক প্রশ্নই হতে পারে এখান থেকে। বেশ, এবার আমরা আসবো হচ্ছে নানস্টের সমীকরণ। তো আমরা এরকম একটা রিয়াকশন কল্পনা করে নিচ্ছি, ধরে নিচ্ছি এরকম একটা রিয়াকশন হয়। তাহলে এই রিয়াকশনের ক্ষেত্রে নানস্ট বলছেন যে এটা যদি একটা তড়িৎ রাসায়নিক বিক্রিয়া হয় এবং এখানে যদি এরকম ভাবে আর কি সেল একটা তৈরি করা যায়, তাহলে সেই গ্যালভানিক সেলের ই সেল, সেই ভ্যালুটা আমরা কিভাবে বার করব? A0 সেল মাইনাস 2.303 RT বাই N। N কি? N হচ্ছে নাম্বার অফ ইলেকট্রন ট্রান্সফার, কতগুলো ইলেকট্রন নিচ্ছে বা ছাড়ছে, লগ বিক্রিয়াজাত সক্রিয়তা বাই বিক্রিয়কের সক্রিয়তা। এরকম ভাবে আসবে। ঠিক আছে, এইবার যদি আমি টেম্পারেচারটাকে এটাকে 25 ডিগ্রি সেন্টিগ্রেড ধরে নিই, আর এর ভ্যালু আমাদের জানা আছে 8.314 জুল পার মোল পার কেলভিন। তাহলে সেই রেসপেক্টে আমি যদি এখানে আর কি বসাই এততে, এই যে আমার 2.303 RT আর এর ভ্যালু বসিয়ে দিয়ে বাই N, এইটার মান আসে 0.059 বাই N, 25 ডিগ্রি সেন্টিগ্রেড। যেখানে 25 ডিগ্রি কিন্তু অ্যাকচুয়ালি ক্যাপিটাল টি না, এটা স্মল টি। টিটা কি হবে? 273 যোগ করতে হবে, এটা কেলভিন টেম্পারেচার, ছোটোর দিকের সাথে যোগ করলে এটা পাওয়া যায়। আচ্ছা, যাই হোক, এবং তখন আমার যে ইকুয়েশনটা মডিফাই হয়ে আসবে সেটা কি হবে? ই সেল ইজ ইকুয়াল টু E0 সেল মাইনাস 0.059 বাই N লগ C টু দি পাওয়ার C into D to the power D by A to the power A into B to the power B। এবার এই রিয়াকশন এখান থেকে আমি যে কোনো যে কোনো গ্যালভানিক সেলের ক্ষেত্রে তার যদি প্রপার ডাটা দেওয়া থাকে, তাহলে সেখান থেকে এই সেলটা কি? সেলটা কিন্তু আমাদের স্ট্যান্ডার্ড নয়, এটা মাথায় রাখতে হবে। যখন এদের সবার সক্রিয়তা 1, তখন দেখো একটা জিনিস, এবার আমি যেটা বলছিলাম যে E0 সেলটাকে আমি সক্রিয়তা 1 বলি কেন? যখন যে কোনো উপাদানগুলো, সেই উপাদানগুলো গাঢ়ত্ব যখন বা সক্রিয়তা যখন 1 হবে, তখন যে আমার তড়িৎদ্বার বিভবটা আসবে সেটাকে আমি প্রমাণ তড়িৎদ্বার বিভব বলছি। কেন বলছি? একটা জিনিস খেয়াল করো, দেখো এখানে যদি সবগুলো সক্রিয়তা 1 হয়ে যায়, তাহলে ওভারঅল জিনিসটা, এইটুকু জিনিসটা আমার কি আসে? 1 চলে আসে। এবার তার মধ্যে ভ্যালু কার নেওয়া আছে? লগ ভ্যালু নেওয়া আছে। লগ 1-এর ভ্যালু কত হয়? 0 হয়। তার মানে এই পোর্শনটা আমার কি হয়ে গেল? 0 হয়ে গেল। এই পোর্শনটা 0 হওয়া মানে কি E সেল আর E0 সেল তো সেম হয়ে গেল। সেটাই আমি বলছি, যখন ওই উপাদানগুলোর গাঢ়ত্ব 1 হবে, 1 মোলার হবে বা সক্রিয়তা 1 হবে, তখন যে তড়িৎদ্বার বিভবটা হবে 25 ডিগ্রি সেন্টিগ্রেডে, সেটাই আমাদের কি? প্রমাণ তড়িৎদ্বার বিভব। ঠিক আছে, বা প্রমাণ বিজারণ বিভব, যাই বলি না কেন। এবার আমরা কিছু
তড়িৎদ্বারের প্রকার সম্বন্ধে দেখব। বিভিন্ন প্রকারের তড়িৎদ্বার। বিভিন্ন প্রকারের তড়িৎদ্বারের মধ্যে 1 নম্বরে কি আসছে? ধাতব আয়ন তড়িৎদ্বার। প্রথম তড়িৎদ্বার এইটা, ধাতব আয়ন তড়িৎদ্বার। সেটা কিরকম? নর্মাল যেটা আমরা দেখি যে জিঙ্ক সালফেটের সলিউশনের মধ্যে একটা জিঙ্কের রড ডোবানো আছে, অবভিয়াসলি এটা সেম হতে হবে। তাহলে এইখানে অ্যানোডের বিক্রিয়ায় কি হবে? অ্যানোডে অক্সিডেশন হয়, জিঙ্ক, সেটা জিঙ্ক 2+, দুটো ইলেকট্রন দিচ্ছে। আর ক্যাথোডের বিক্রিয়া কি হবে? এই জিঙ্ক 2+, সে আবার কি করবে? দুটো ইলেকট্রন নেবে, নিয়ে জিঙ্ক হবে। এইবার এখানে মাথা গন্ডগোল হয়ে যেতে পারে যে একই জিনিস তো উল্টো করে লিখলেন, নতুনত্ব কি আছে? সেটা নয় ব্যাপারটা। ব্যাপারটা হচ্ছে দেখো, অ্যানোড মানে এখানে যেহেতু এইটুকু হিসাবেই আমি এইটার মধ্যেই আমি পুরোটাকে ধরে নিয়েছি, মানে এরই মধ্যে ক্যাথোড, এরই মধ্যে অ্যানোড। যেটা আমরা গ্যালভানিক কোষে কিন্তু এটাকে অর্ধকোষ বলেছিলাম, আমি সেটা বলছি না, এটা আলাদা ব্যাপার। তাহলে এইখানে অ্যানোডটাকে এই ধাতব দণ্ডটা যে কি করছে, ইলেকট্রন ছেড়ে জিঙ্ক 2+ হয়ে সলিউশনে আসার চেষ্টা করছে। আর ক্যাথোড হিসেবে কাজ করছে এই সলিউশনটা, যে কি করছে, ইলেকট্রন নিয়ে ওই মেটালের মধ্যে ডিপোজিট হওয়ার চেষ্টা করছে। এবার এরকম দুটো অর্ধকোষ আলাদা আলাদা, সেটাকে যদি আমি যোগ করে দিই তাহলে একটা ওভারঅল গ্যালভানিক সেল আসবে, যেটা আমাদের এর আগেও এসছে। এই হচ্ছে এখানে কার একটি ওভারঅল বিক্রিয়া। দ্বিতীয় আরেকটা কি হতে পারে? গ্যাস ইলেকট্রোড, গ্যাস তড়িৎদ্বার। এই গ্যাস তড়িৎদ্বারের মধ্যেই আমাদের প্রথম কি পড়ছে? স্ট্যান্ডার্ড হাইড্রোজেন ইলেকট্রোড। স্ট্যান্ডার্ড হাইড্রোজেন ইলেকট্রোড আমি সিম্পল একটা ছবি দিয়ে জিনিসটাকে জাস্ট বোঝানোর চেষ্টা করছি। জাস্ট এটা কোনো এরকম কোনো ছবি নয় কিন্তু যে বইয়ের মধ্যে পাবে বা এরকম নয়, জাস্ট সিম্পল ওয়েতে এখানে কীভাবে কী কাজটা করে সেটাকে বোঝানোর জন্য একটা রাফ ডায়াগ্রাম দিচ্ছে। কি এরকম একটা সিস্টেম, এখানে আমাদের একটা প্ল্যাটিনাম ওয়্যার ডোবানো আছে, প্ল্যাটিনামের এখানে একটা পাত দেওয়া আছে, সেটা কি একটা অ্যাসিডের মধ্যে সলিউশনের মধ্যে ডিপ করা আছে, আর সাথে এখান দিয়ে হাইড্রোজেন গ্যাস পাস করানোর ব্যবস্থা করা আছে। ঠিক আছে, এই হাইড্রোজেনটা এর উপরে অ্যাবজর্ব হয়, আর এইখানে কি থাকে? HCl বা কিছু, যেটার মধ্যে H+ আয়ন থাকে, সেইটা এখানে যায়। তাহলে এই ক্ষেত্রে আমাদের অ্যানোডকে, এই ক্ষেত্রে অ্যানোডকে, এই ক্ষেত্রে ক্যাথোডিবাকে দেখো এখানে প্ল্যাটিনামটা যেটা নেওয়া হয়েছে না, প্ল্যাটিনামটা কিন্তু একটা ইনার্ট মেটাল বা নোবেল মেটাল। প্ল্যাটিনামে কিন্তু রিয়াকশন সেইভাবে হয় না। প্ল্যাটিনাম এবং গোল্ডের রিয়াকশন খুব কম হয়, জন্য প্ল্যাটিনাম এবং গোল্ডকে অর্নামেন্টে ইউজ করা হয়। ঠিক আছে, তো এইখানে প্ল্যাটিনামটা অ্যাজ এ অল কোনো রিয়াকশন করবে না। প্ল্যাটিনাম জাস্ট কি করে? একটা সিট দেয় হাইড্রোজেনকে বসার জন্য, আসন দেয়, আর কিছুই করে না। এইখানে অ্যানোডের বিক্রিয়াটা যেটা হবে, অ্যানোডে কি হয়? অক্সিডেশন হয়। তাহলে অক্সিডেশন কার হবে? H+ এর অক্সিডেশন হবে? হবে না তো, H তো প্লাস হয়েই গেছে, ওরা আর কি অক্সিডেশন হবে? হবে হাইড্রোজেনের। H2 হাফ H2, সেইটার থেকে আমাদের কি হচ্ছে? H+ ইলেকট্রন অক্সিডেশন হয়ে গেল। আর ক্যাথোডের ক্ষেত্রে রিডাকশন,
ক্যাথোডে কি বিক্রিয়া হবে? এই বিক্রিয়াটাই উল্টোভাবে হবে, মানে H প্লাস সেই ইলেকট্রন নিচ্ছে, নিয়ে রিডাকশন হয়ে হাফ H2 হচ্ছে। মানে এই অ্যাসিডের H প্লাসটা হাইড্রোজেন গ্যাস হওয়ার চেষ্টা করছে ক্যাথোডের বিক্রিয়ায়, আর যে হাইড্রোজেনটা এর উপর অ্যাবজর্ব হয়েছিল সে অ্যানোড হিসাবে এখানে H প্লাস হয়ে সলিউশনে চলে আসতে চাইছে, একটা ইকুইলিব্রিয়াম মেনটেন করার চেষ্টা করছে। এইখানে যেটা H প্লাস মানে HCl বা যেটা আর কি নিচ্ছি, সেটা সক্রিয়তা কত বলেছি আমরা? 1 বলেছি, বা 1 মোলার গাঢ়ত্বের HCl নেওয়া হয়। টেম্পারেচার কত নেওয়া হয়? 25 ডিগ্রি সেন্টিগ্রেড। আর যে হাইড্রোজেন গ্যাসটা দেওয়া হয় সেটা এখানে 1 বার প্রেসারে গ্যাস, মানে প্রেসারে আর কি দেওয়া হয়, সেটা হচ্ছে আমাদের স্ট্যান্ডার্ড হাইড্রোজেন ইলেকট্রন। আরেকটা গ্যাসীয় তড়িৎদ্বার হয় এখানে, কোথায় লিখবো? এখানে যাই। আরেকটা গ্যাসীয় তড়িৎদ্বার হয়, এটা হচ্ছে ক্লোরিনের তড়িৎদ্বার, Cl2 তড়িৎদ্বার। একই রকম আগের সেটআপে যেরকম হাইড্রোজেন গ্যাস চালনা করা হয়েছিল, এখানে ক্লোরিন গ্যাস চালনা করা হবে, এবং ওই HCl একই রকম ভাবে এখানেও নেওয়া হচ্ছে। হয়তো গাঢ়ত্বটা 1 মোলার থাকবে না, গাঢ়ত্ব চেঞ্জ হয়ে যেতে পারে। তো এইখানে অ্যানোডের বিক্রিয়ায় কি হবে? অক্সিডেশন, মানে Cl2 হাফ। আচ্ছা, এইখানে Cl2 থেকে যায় না, এইটা মাথায় রাখতে হবে। কেন? Cl থেকে তো Cl প্লাস হবে না, Cl মাইনাস হবে, সেই জন্য অ্যানোডে এই বিক্রিয়াটা হবে না, যেটা ওইখানে হাইড্রোজেনের ক্ষেত্রে হয়েছে। এইখানে যেটা হবে Cl মাইনাস, সেইটা আমাদের কি হয়ে যাবে? হাফ Cl2 তে কনভার্ট হবে, আর সাথে ইলেকট্রন ছাড়বে। আর ক্যাথোডের বিক্রিয়ায় কি হবে? উল্টোটা হবে, হাফ Cl2, এটা ইলেকট্রন নেবে, নিয়ে Cl মাইনাস হবে। তাহলে এটা হচ্ছে আমাদের কি? এটা হচ্ছে ক্যাথোডের বিক্রিয়া। এবার নেক্সট আরেকটা আমাদের টাইপের আসে, এটা আমাদের গ্যাস তড়িৎদ্বার গেল। তৃতীয় যে তড়িৎদ্বারটা, তৃতীয় প্রকারের তড়িৎদ্বার, সেটা হচ্ছে ধাতু এবং ধাতুর কোনো একটা ইনসলিউবল সল্ট, মানে অদ্রাব্য লবণ। তাহলে ধাতু ও ধাতব অদ্রাব্য লবণ তড়িৎদ্বার। যেরকম কি আমি এখানে একটা এক্সাম্পল দিই, হচ্ছে সিলভার ও সিলভার ক্লোরাইড তড়িৎদ্বার, সিলভার এবং সিলভার ক্লোরাইড তড়িৎদ্বার। সিলভার এবং সিলভার ক্লোরাইডের তড়িৎদ্বারটা কিভাবে তৈরি করা হয়? যেরকম একটা সলিউশন নেওয়া হয়, এখানে একটা সিলভারের রড ডিপ করা থাকে, তার গায়ে সিলভার ক্লোরাইডের একটা আস্তরণ দেওয়া থাকে, তো এটা হচ্ছে সিলভার। আর এর গায়ের মধ্যে দেওয়া থাকে কি? সিলভার ক্লোরাইডের একটা আস্তরণ দেওয়া থাকে। আর নিচের যে সলিউশনটা, যেটার মধ্যে এটা ডিপ করা থাকে, সেটা কিসের সলিউশন? সেটা হচ্ছে HCl এর সলিউশন। সেটা হচ্ছে HCl এর সলিউশন। এবার এই যে সিলভার ক্লোরাইড, সিলভার ক্লোরাইড এটা বিয়োজিত হতে পারে কিভাবে? Ag প্লাস আর Cl মাইনাসে ভেঙে যেতে পারে। তাহলে এইখানে আমরা যদি অ্যানোডের বিক্রিয়া দেখি, এখানে অ্যানোডের বিক্রিয়া কি হয়? যে ধাতব সিলভারটা ছিল, যে ধাতব সিলভারটা ছিল, সেই ধাতব সিলভার কি হয়? সিলভার প্লাস হিসেবে যায়, সিলভার প্লাস হিসেবে এর গায়ে লেগে থাকে। তাহলে সিলভার প্লাস প্লাস ইলেকট্রন এভাবে যায়। আর একটা কি ক্যাথোডের বিক্রিয়া, এখানে কি হয়? ক্যাথোডের বিক্রিয়ায় এই সিলভার প্লাসটাই আমাদের সিলভার আয়নে আবার কনভার্ট।
কিন্তু এখানে তো শুধু সিলভার নাই, সিলভার ক্লোরাইডও আছে। সেইখানে এই যে সিলভার ক্লোরাইড সিলভার আয়ন হিসেবে যে ভেঙেছিল, সেই সিলভার আয়নটারও এখানে একটা ওভারঅল এফেক্ট থাকবে। কেন? যখনই সিলভার থেকে সিলভার আয়ন হচ্ছে, তখনই একটা সময়ায়ন প্রভাবের জন্য এই সিলভার ক্লোরাইডের যে ডিসোসিয়েশনটা, সেটাকে এই সিলভার প্লাস আয়ন কিছুটা হলেও আটকে দেওয়ার চেষ্টা করে। তার ফলে কি হয়, উল্টো রিয়াকশান আবার হয়। সিলভার প্লাস সেই সিএল মাইনাসের সাথে মিশে কি তৈরি করে, সিলভার ক্লোরাইড। তো ওভারঅল আমাদের অ্যানোডের রিয়াকশান কি হয়ে যায়, ওভারঅল অ্যানোডের রিয়াকশান হয় কিন্তু এই সিলভার প্লাস ক্যান্সেল হয়ে গেল, তাহলে সিলভার প্লাস সিএল মাইনাস এগারো দিতে পারি, ইকুইলিব্রিয়ামও দিতে পারি। সিলভার ক্লোরাইড প্লাস ইলেকট্রন। একই রকম ভাবে ক্যাথোডের ক্ষেত্রে একই জিনিসই হবে, উল্টোভাবে হবে। আগেটা তো উল্টো হয়েছিল, তাহলে এখানে উল্টো রিয়াকশানটা লিখে ফেলো, এটাই ক্যাথোডের রিয়াকশান। AgCl প্লাস ইলেকট্রন ইকুইলিব্রিয়াম Ag প্লাস Cl। এটা হচ্ছে আমাদের ধাতব এবং ধাতব অদ্রাব্য লবণে সিলভার ক্লোরাইড অদ্রাব্য লবণ, তার একটা তড়িৎদ্বার। Millions. Especially. আরেকটা হতে পারে জারণ বিজারণ তড়িৎদ্বার। জারণ বিজারণ তড়িৎদ্বার। জারণ বিজারণ তড়িৎদ্বারের মধ্যে কীরকম ব্যাপারটা হচ্ছে যে আমার একটা সলিউশনের মধ্যে যদি আয়রন 2 আর আয়রন 3 দুটোই আমার মিশে থাকে, এরাসও দিয়েছি এরিকও দিয়েছি, তাহলে তাদের মধ্যে একটা জারণ বিজারণ বিক্রিয়া হওয়ার সম্ভাবনা থাকে, যেহেতু দুটো আলাদা অক্সিডেশন স্টেট। সেইখানে আমাদের ক্যাথোড বিক্রিয়া কি হবে, বা যেটাকে আমি আরো ভালো করে বললে, মানে এখানে তো হয়তো দেখে মনে হচ্ছে যে এইখানে আবার ক্যাথোড আর অ্যানোড কিভাবে হলো, এখানে তো আলাদা করে কিছু দেখতে পাচ্ছি না। মানে ক্যাথোড বিক্রিয়া মানে এখানে বিজারণ বিক্রিয়া, আর অ্যানোড বিক্রিয়া মানে এখানে জারণ বিক্রিয়াকে বোঝায়। তাহলে ক্যাথোড বিক্রিয়া যেটা বিজারণ হবে, বিজারণ কার হবে, যে অলরেডি জারিত অবস্থায় বেশি আছে সে, তার মানে যার জারণ সংখ্যা বেশি তার বিজারণ হওয়ার প্রবণতাটা বেশি। Fa3+ সেই ইলেকট্রন নেবে, নিয়ে কি হবে Fe2+ কনভার্ট হবে। আর যে অপেক্ষাকৃত কম জারণ স্তরে আছে তার জারিত হওয়ার প্রবণতা বেশি, সে অ্যানোডে জারিত হবে Fe2+, সে কি হবে Fe3+ এ কনভার্ট হবে, সাথে ইলেকট্রন ছেড়ে দেয়নি। তাহলে এইভাবে আমাদের এইখানে এটা কাজ করে। নর্মালি আমরা গ্যালভানিক সেলের আগের দিনে রিপ্রেজেন্টেশনটা কি দেখলাম, ধাতু আয়ন অ্যানোডের ক্ষেত্রে, তারপরে আমাদের ক্যাথোড, তাই তো, তার আয়ন, তারপরে তার ধাতু, এইভাবে লিখেছিলাম। আর কিন্তু যদি আমাদের ধাতব লবণ, যেরকম অদ্রাব্য লবণ একটা বললাম, সেটা যদি থাকে, তখন আমাদের কি এইভাবে রিপ্রেজেন্ট করা হয়, ধাতু তারপর তার অদ্রাব্য লবণ, যেটা অদ্রাব্য লবণ, তারপরে আয়ন, তারপর সলব্রিজ, আয়ন, তারপরে তার লবণ, তারপরে হচ্ছে ধাতু। এরকম ভাবে আমাদের রিপ্রেজেন্ট করা হয়। আর যদি আমরা হাইড্রোজেন ইলেকট্রোডের ক্ষেত্রে বলি, সেটা রিপ্রেজেন্টেশনটাও দেখিয়ে দিয়েছি, যে প্ল্যাটিনাম হাইড্রোজেন গ্যাস, তারপর হচ্ছে আয়ন হিসাবে যাবে। তো এইভাবে আমাদের এখানে রিপ্রেজেন্টেশনগুলো করা হয়।
Turn the body. That's right. আর দুটো জিনিস বলে এখানে আজকে আমরা ক্লাসটা প্রায় শেষই করে দেবো। প্রথম হচ্ছে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট, সাম্য ধ্রুবকের মান নির্ণয়। So, please. কি দিয়ে? এই যে E0 ভ্যালু তড়িৎদ্বার বিভব, তড়িৎদ্বার বিভব দিয়ে কি সাম্য ধ্রুবকের মান নির্ণয় করা যাবে রে? দেখি, দেখো সাম্যাবস্থায় আমরা কি জানি? গিভস ফ্রি এনার্জি চেঞ্জটা কি হয়? 0 হয়, Any. তাই তো? তাহলে এই যে গিভস ফ্রি এনার্জি সেটা কত? মাইনাস NF ই সেল। এবার যদি আমি এটা সাম্যাবস্থা ধরি তাহলে 0 = মাইনাস NF ই সেল। এবার এনও 0 নয়, এফও 0 নয়, তাহলে 0টা কে? কারণ এন তো ইলেকট্রন ট্রান্সফার, সেটা তো 0 হবে না। এফটা কি? ফ্যারাডে 0 হবে না, তাহলে ই সেল সেটাই আমার 0 হবে, তাই তো? এবার নার্সের ইকুয়েশন আবার আমরা জানি কি? ই সেল = E0 সেল মাইনাস 0.059 বাই এন, আমরা লগ কিউ বলি। এখানে কিউ মানে হচ্ছে রিয়াকশন কোশেন্ট, বিক্রিয়া কোশেন্ট বলা। তাহলে আমি এটা সাম্যাবস্থায় যখন বলছি, সাম্যাবস্থায় আমি কি দেখতে পেলাম? ই সেলটা 0 এসছে, 0 = E0 সেল প্রমাণ তড়িৎদ্বার বিভব মাইনাস 0.059 বাই এন লগ সাম্যাবস্থা। এই বিক্রিয়া কোশেন্টটাই ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট হয়ে যায়, সাম্য ধ্রুবক। তার মানে আমি এখান থেকে এটা বলতে পারি 0.059 বাই এন, তো লগ কে ইকুইলিব্রিয়াম ইকুয়ালস টু E0 সেল। তার মানে লগ কে ইকুইলিব্রিয়াম ইকুয়ালস টু E0 সেল ইন্টু এন ডিভাইডেড বাই 0.059। এইভাবে আমরা এখান থেকে কিন্তু ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট বা সাম্য ধ্রুবকের মান নির্ণয় করতে পারি। আরেকটা যেটা বলার সেটা হচ্ছে পিএইচ এর মান। Then what? Sorry. The. See. পিএইচ নির্ণয় বা পিএইচ এর মান সেইটা আমরা কি করে এই তড়িৎদ্বার বিভব থেকে করতে পারবো? পিএইচ মানে কি? মাইনাস লগ অফ কনসেন্ট্রেশন H+ আর H3O+। এবার আমি হাইড্রোজেনের ক্ষেত্রে কি দেখছি? এখানে বিজারণ হচ্ছে, ইলেকট্রন নিচ্ছে, নিয়ে আমাদের হাফ H2, এখানে ইকুইলিব্রিয়াম লিখলাম না, জাস্ট লিখে দিলাম H2, এভাবে কনভার্ট হচ্ছে। তাহলে এইখানে এই বিক্রিয়াটার ক্ষেত্রে আমাদের ই সেল কি হবে? E0 সেল মাইনাস 0.059 বাই এন লগ প্রেশার অফ হাইড্রোজেন টু দি পাওয়ার হাফ ডিভাইডেড বাই অ্যাক্টিভিটি অর কনসেন্ট্রেশন অফ H+, চাই বলি না কেন। যখনই গ্যাস সাবস্টেন্স কিছু হয় তখনই সেটা কি অ্যাক্টিভিটিটা প্রেশার দিয়ে রিপ্রেজেন্ট করা হয় বা গাঢ়তাকে প্রেশার দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। এবার E0 সেল, E0 মানে কি? প্রমাণ বিজারণ বিভব বা প্রমাণ তড়িৎদ্বার বিভব। আমি এখানে বিজারণ করাচ্ছি কার? H+ এর, কিসে যাচ্ছে? হাইড্রোজেনে। তার মানে এটা অ্যাকচুয়ালি কি? প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বার, স্ট্যান্ডার্ড হাইড্রোজেন ইলেকট্রন। প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বারের ক্ষেত্রে প্রমাণ বিজারণ বিভব কত আসে? 0 আসে।
এটা 0 হয়ে গেল। -0.059 কয়টা ইলেকট্রন ট্রান্সফার হয়েছে এখানে? একটা, 1 লগ প্রেসার অফ হাইড্রোজেন। এইবার মজার ব্যাপারটা হচ্ছে প্রেসার অফ হাইড্রোজেন কত এখানে। যখনই স্ট্যান্ডার্ড হাইড্রোজেন ইলেকট্রোড আমি বলে দিয়েছি প্রেসার অফ হাইড্রোজেন 1, তাহলে 1⁻½ মানে 1 ডিভাইডেড বাই H+। আমার এই H+ এর কনসেন্ট্রেশন জানা নেই। এইটা আমাদের প্রেসারটা আমাদের 1 atm বা 1 বার যাই বলি না কেন 1 আছে, কিন্তু H+ এর কনসেন্ট্রেশনটা আমার ওখানে জানা নেই, যেটা আমাদের স্ট্যান্ডার্ড হাইড্রোজেন ইলেকট্রোডের ক্ষেত্রে 1 বলে দিই আমরা, এখানে এটাই আমার জানা নেই, এটাই আমাকে বার করতে হবে। তাহলে আমি যদি এইখান থেকে H লগের এটাকে আর কি ঘুরিয়ে দিই, উপরে উঠিয়ে দিই, তাহলে এটা প্লাস হয়ে যাবে, তার মানে এটা হয়ে গেল 0.059 লগ অফ H+, তাই তো, log of H+। Take the knee. Consider. এটা হচ্ছে আমার ই সেল, তাহলে log of H+, এটা আমার কত হয়ে গেল? ই সেল ডিভাইডেড বাই 0.059। আমি দুই পাশে নেগেটিভ ভ্যালু নিয়ে নিই। নেগেটিভ log H+ মানে কি? পিএইচ। তাহলে পিএইচ ইজ ইকুয়াল টু মাইনাস ই সেল ডিভাইডেড বাই 0.059, বা এটাকে আমি এভাবেও বলতে পারি ই সেল ইজ ইকুয়াল টু মাইনাস 0.059 ইন্টু পিএইচ, বা যেহেতু আমি হাইড্রোজেন ইলেকট্রোডের রেসপেক্টেই জিনিসটাকে বলছি, তাহলে H+/H2 প্ল্যাটিনাম রিডাকশনের রেসপেক্টে। আচ্ছা, আমরা বোধহয় আগেরটাতে অক্সিডেশনের রেসপেক্টে করে দিয়েছিলাম। এখানে এটা নয়, হ্যাঁ, এটা রিডাকশনের রেসপেক্টে রিপ্রেজেন্টেশনটা হয়নি, এটা অক্সিডেশনের রেসপেক্টে হয়ে গেছিল। রিডাকশনের রেসপেক্টে যদি আমরা রিপ্রেজেন্ট করি তাহলে সেইখানে ওইভাবে আর কি আসবে। আচ্ছা, এটা তাহলে এইটা ইজ ইকুয়াল টু মাইনাস, ওটা সেলের রিপ্রেজেন্টেশন ছিল, কিন্তু এটা মাথায় রাখবো, ওটা সেলের রিপ্রেজেন্টেশন ছিল, এটা আমি রিডাকশন পোটেনশিয়ালের রিপ্রেজেন্টেশন করছি। মাইনাস 0.059 ইন্টু পিএইচ, এই হচ্ছে আমার এখানে বেশ। তো তড়িৎদ্বার বিভব, রাসায়নিক সক্রিয়তা শ্রেণী, বিভিন্ন প্রকারের তড়িৎদ্বার, তাদের রিপ্রেজেন্টেশন, তাদের থেকে কি করে আমি নানস্টের সমীকরণ দিয়ে তাদের তড়িৎদ্বার বের করতে পারি, এই সমস্ত কিছু থিওরি পোর্শন আজকের ক্লাসে আমরা পড়লাম। নিউমেরিক্যালস যখন পড়াবো এদেরও নিউমেরিক্যালস আমরা ওর সাথে সাথেই করব। আজকের ক্লাসে আমরা এই সমস্ত কিছু দেখলাম। নেক্সট ক্লাসে আমরা কি দেখব? নেক্সট ক্লাসে বিভিন্ন যে সেলগুলো আছে আরও, সেই সমস্ত সেল, আমাদের কয়েকটা সেল এখনও বাকি আছে, ওই সেলগুলো সম্বন্ধে আমরা জানবো এবং আমরা ধীরে ধীরে নিউমেরিক্যাল প্রবলেমস কিছু করা স্টার্ট করব। আজকের জন্য ক্লাসটা এখানেই আপাতত শেষ হচ্ছে। থ্যাংক ইউ।